যদি আপনাকে বলা হয় যে একটি এককোষী জীব অ্যামিবা আপনার মস্তিষ্কের যে ঘিলু থাকে সেটাকে খেয়ে ফেলতে পারে এবং যার ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? আমাদের দেশের কেরালাতে এরকম বেশ কয়েকটি কেস পাওয়া গেছে। প্রায় 70 জনের মতো রোগী এই রোগে আক্রান্ত হয়েছে। রোগটির নাম হলো প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনকেফেলাইটিস এবং এর কারণ হলো একটি এককোষী জীব অ্যামিবা, যার বিজ্ঞানসম্মত নাম নেগলেরিয়া ফাউলেরি। তো এই অ্যামিবা আমাদের শরীরে প্রবেশ করার পরে, আমাদের মস্তিষ্কে যাওয়ার পরে যদি সে এই রোগটি করে থাকে, তার জন্য আদৌ আমাদের কতটা চিন্তার কারণ রয়েছে। কারণ নিউজে দেখাচ্ছে, টিভি চ্যানেলের বিভিন্ন নিউজে কিন্তু এই খবরটা এখন অনেকেই কিন্তু প্যানিক করছে। তো আমাদের ঠিক কতটা সতর্ক থাকতে হবে, আমাদের আদৌ প্যানিক করার প্রয়োজন আছে কিনা, সেই বিষয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো যেটা বললাম, এই অ্যামিবার বিজ্ঞানসম্মত নাম হলো নেগলেরিয়া ফাউলেরি। তখন এই জীবটি, এই অ্যামিবা আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে? সাধারণভাবে এই অ্যামিবাটা জলে পাওয়া যায়। জল থেকে এই রোগটি আমাদের শরীরে আসে। সেটা হতে পারে পুকুর, সেটা হতে পারে ডোবা, সেটা হতে পারে সুইমিং পুল বা নদী নালা। আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের যে টেম্পারেচারের তারতম্য ঘটছে, তার জন্য কিন্তু যে রোগগুলো আমাদের দেখা যেত না সেগুলোও কিন্তু এখন দেখা যাওয়া স্টার্ট হয়েছে। কারণ এই অ্যামিবাটি একটু ওয়ার্ম টেম্পারেচার পছন্দ করে। 40 ডিগ্রির কাছাকাছি যদি তাপমাত্রা থাকে তাহলে কিন্তু এটি জলে খুব ভালোভাবে তার জীবনচক্র চালিয়ে যেতে পারে। ফলে আগে হয়তো এত বেশি এই রোগটা দেখা যেত না, কিন্তু এখন দেখা যেতে স্টার্ট করেছে। এটা একটা তার কারণ হতে পারে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এখন বর্ষাকাল, নানা কারণে নানা জ্বর কিন্তু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ভাইরাল ফিভার হলেও সেই ভাইরাল ফিভারের আড়ালে অনেক খারাপ খারাপ রোগ লুকিয়ে রয়েছে। এবং আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে জ্বরের কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জ্বরটি কিন্তু খারাপ জ্বর। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন। এই যে রোগটি হচ্ছে প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস, এখানে কিন্তু জ্বরের সাথে যে খারাপ লক্ষণগুলো আমি আলোচনা করেছিলাম সেগুলোই দেখা যাচ্ছে। যারা আমার ওই আগের ভিডিওটি দেখেননি তারা আমার আগের ভিডিওটি গিয়ে একবার দেখতে পারেন। তো এই অ্যামিবা বা এককোষী প্রাণীটি কিভাবে আমাদের মস্তিষ্কে যায়? যদি আপনি এই সমস্ত জলের যে সোর্সগুলো, সেখানে যদি সাঁতার কাটেন, স্নান করেন, তাহলে সেই জল যদি আমাদের নাকে ঢোকে, তখন আমাদের নাকের মধ্যে একটা নার্ভ রয়েছে যার নাম হলো অলফ্যাক্টরি নার্ভ। সেই নার্ভের গা বেয়ে বেয়ে এটা আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। কিন্তু মজার বিষয় হলো, যদি এই জল আমরা খাই বা কোনো কারণে এই জলটা আমাদের মুখ দিয়ে পেটে চলে গেল, তাহলে কি আপনার এই রোগ হতে পারে? না। তাহলে কিন্তু আমাদের যে ইমিউনিটি আছে, সেই ইমিউনিটি কিন্তু এই অ্যামিবাটিকে নষ্ট করে ফেলে। কিন্তু ডিরেক্টলি যদি এটা নাক দিয়ে একবার মাথায় চলে যায়, তখন কিন্তু আমাদের ইমিউনিটি এটাকে আর কন্ট্রোল করতে পারে না, ফলে মস্তিষ্কে সংক্রমণ হয়। এবার এই অ্যামিবাটি আমাদের শরীরে ঢোকার কতদিন পরে আমাদের সিমটমস বা লক্ষণগুলি প্রকাশ পায়? সাধারণভাবে 3 থেকে 15 দিনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। কি কি লক্ষণ থাকে? আপনার জ্বর হতে পারে, আপনার তীব্র মাথা যন্ত্রণা হতে পারে। আপনি প্যারাসিটামল খেলেন, আপনার জ্বরটা কমে গেল কিন্তু আপনার মাথা ব্যথাটা রয়ে গেল, সেরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। তার সাথে আপনার ফোটোফোবিয়া হতে পারে, অর্থাৎ চোখে আলো পড়লে চোখ ধাঁধিয়ে যেতে পারে, সেটা একটা অস্বস্তি তৈরি করতে পারে। সাথে আপনার নেক স্টিফনেস হতে পারে, অর্থাৎ আপনি ঘাড়টা যদি এরকম নিচের দিকে নোয়ান তাহলে দেখবেন আপনি আর ঘাড় নোয়াতে পারছেন না, আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে। সাথে আপনার খিঁচুনি আসতে পারে বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এবং আপনার বমি পেতে পারে বা বমি হতেও পারে। জ্বরের সাথে এই লক্ষণগুলি থাকলে, আমি আমার ওই জ্বরের ভিডিওতে বারবার বলেছিলাম যে এই লক্ষণগুলো থাকলে আপনাদের সাবধান হওয়া দরকার এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া দরকার। কারণ এগুলো আপনার ব্রেনে সংক্রমণের লক্ষণ হতে পারে এবং সেক্ষেত্রে শুধু আউটডোর বেসিসে ট্রিটমেন্ট করলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবু যদি মনে করেন তাহলে আপনাকে কিন্তু হসপিটালে অ্যাডমিট হতে পারে। আমরা এই রোগটিকে শনাক্ত করি কিভাবে? সাধারণভাবে আমরা বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট, মাথার আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি এবং সাথে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হলো আপনার পিঠে আমরা সূচ ফুটিয়ে আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে সেখান থেকে সেই জলটাকে আমরা বের করে নিয়ে সেটা থেকে আমরা টেস্ট করতে পারি। সেটা তো আর বাড়িতে বসে হবে না, সেটার জন্য অবশ্যই আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফিভার এতটা ভয়ের কিছু থাকে না, কিন্তু খারাপ লক্ষণগুলো থাকলে আপনারা একদম ঘরে বসে থাকবেন না। প্রথম দিন থেকেই কিন্তু আপনার সঠিক চিকিৎসা যদি শুরু না হয় তাহলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিপত্তি ঘটে। এবারে এটা ঠিক যে এই রোগে আক্রান্ত রোগীদের বেশিরভাগ রোগী কিন্তু মারা যাচ্ছে। এই যে 70 জন কেরালাতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে প্রায় 19 জন মারা গেছে এবং এখনো পর্যন্ত সারা বিশ্বব্যাপী এই রোগে আক্রান্ত হলে তার মৃত্যুর হারটা কিন্তু যথেষ্ট বেশি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই রোগটা আবার কি? এটা তো আগে আমরা দেখতাম না, এখন কেন দেখা যাচ্ছে?
আগেও রোগটা হয়তো হতো, কিন্তু আমরা সেইভাবে ডিটেক্ট করতে পারতাম না। কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির ফলে এই যে আগে আমরা একটা কথা বলতাম না যে অজানা রোগে প্রচুর মানুষ মারা যাচ্ছে, হয়তো সেই অজানা জ্বরের কারণ হিসাবে আমরা এখন অনেক বেশি ডিটেক্ট করতে পারছি, অর্থাৎ জানতে পারছি যে জ্বরের কারণটা আসলে কি। আগে হয়তো এগুলো ছিল কিন্তু ধরা পড়তো না। আর একটা যে কথা আমি বললাম যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, তার জন্যও হতে পারে। তাই সবাই এই রোগটি নিয়ে সতর্ক থাকুন। হলেই যে আপনার বিশাল ভয়ের কিছু রয়েছে তা নয়, সিমটমসগুলো থাকলেই যে আপনার এই ধরনের প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনকেফালাইটিস হয়েছে বা এই অ্যামিবা দ্বারা আপনার সংক্রমণ হয়েছে এমনটাও নয়। এর পাশাপাশি কিন্তু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলেও একটা কথা আছে, এবং আমাদের ভাইরাল মেনিনজাইটিস, ভাইরাল এনকেফালাইটিস এই রোগগুলোও রয়েছে, সেগুলোও হতে পারে। হয়তো সেই রোগগুলি এই রোগটার মতো এতটা ভয়ঙ্কর নয়, তার কিওর রেট হয়তো অনেকটা বেশি। আর এই রোগটি হলেও যে আপনার মৃত্যু ঘটবে সেরকমটা নয়। এখন আধুনিক চিকিৎসার মাধ্যমে সাপোর্টিভ থেরাপি যদি ঠিকঠাক করে দেওয়া যায়, এবং চিকিৎসার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যত তাড়াতাড়ি আপনার রোগটি ধরা পড়বে আউটকাম কিন্তু তত ভালো হবে। যদি খুব তাড়াতাড়ি রোগটিকে ডিটেক্ট করা যায় তাহলে এই রোগের এগেনস্টেও কিন্তু অনেক ধরনের ওষুধপত্র রয়েছে। সেই ওষুধগুলো যদি আমরা আর্লি ডিটেকশন করে ঠিক সময়ে পেশেন্টকে দিতে পারি তাহলে কিন্তু এই সুস্থতার হারকে আরো অনেকটা বেশি বাড়ানো যায়। তাই সবাই অবশ্যই এই বর্ষাকালে জলবাহিত রোগ নিয়ে সচেতন থাকবেন, যেখানে সেখানে স্নান করবেন না। এই বর্ষাকালে সুইমিং পুলগুলোকে অ্যাভয়েড করুন। বিশেষ করে যদি দেখছেন যে সুইমিং পুলে ঠিকঠাকভাবে ওয়াটার ট্রিটমেন্ট করা হচ্ছে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুইমিং পুলের জলটাকে পাল্টে ফেলতে হয়, এবং এই জলে সঠিক রকমের যে সমস্ত জীবাণুনাশকগুলো রয়েছে সেগুলোকে প্রয়োগ করতে হয়। তো সেগুলো যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা না হচ্ছে, সুইমিং পুলটা যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্সে না থাকে, তাহলে সেই সুইমিং পুলগুলো এড়িয়ে চলুন। যারা গ্রামের দিকে থাকেন তারা পুকুরে নদীতে স্নান করাই বর্ষাকালে বিশেষ করে একদমই করবেন না, কারণ এই সময় কিন্তু বিভিন্ন ধরনের জলবাহিত রোগ হতে পারে। এবং আমরা যত আমাদের দিন এগোচ্ছে আমরা সবাইকে সবসময় এটাই শেখাচ্ছি যে জলের সোর্সটাকে কিন্তু আপনি ভালো করুন। তো আমাদের ওয়াটার হাইজিন সেটাকে কিন্তু মেনটেন করতে হবে। যেখানে সেখানে জল খাওয়া যাবে না, যেখানে সেখানে জলে স্নান করা যাবে না, সেখানকার জল ব্যবহার থেকে নিজেকে দূরে রাখুন। সবসময় একটা স্বচ্ছ যে জলের উৎস সেটাকে ব্যবহার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।